মনিরামপুর খেদাপাড়া যাচ্ছিলাম। যেহেতু আমরা সকালে বের হয়েছি, চুন সুরকি দিয়ে অবশ্য গাঁথা ছিল সেই সময়ে। এখানে সব জমিদারের বসবাস ছিল। আচ্ছা, এই বাড়িটা আসলে এই বাড়িগুলো কত বছর আগের? আর যেহেতু 400 বছর হতে গেল, যার কারণে বিল্ডিংটা অনেকটা ভঙ্গুর। এই যে এটা সামনের স্পেস, এটা সদর। এখানে আসলে পরিত্যক্ত অবস্থা, এর ভিতরে আসলে ঢোকা ঠিক হবে না। এর ভিতরে মানে ঢুকলেও গার ভিতরে ছমছম করছে, তবু আপনাদের দেখানোর জন্য ভিতরে ঢুকলাম। বন্ধুরা, আসলে যে ভয়টা পাচ্ছিলাম, সাপ আছে। তার যে বিভিন্ন পুরাতন বাড়ি দেখালাম, এই মন্দিরটা দেখালাম, 2 থেকে 300 বা 400 বছর আগের বাড়িগুলো। ঠাকুররা বসবাস করতো, মানে বাবুরা বলা হয়। হ্যাঁ, বাবুরা মানে ওরা ভট্টাচার্য ছিল, পূজা পুরোহিত ছিল, পূজা করতো। ও আচ্ছা। বন্ধুরা, কন্টেন্ট ভিডিও তৈরি করার সুবাদে মনিরামপুর খেদাপাড়া যাচ্ছিলাম। খেদাপাড়া যাওয়ার পথেই এই কাকিমার চায়ের দোকানে আমরা চা খেতে যাই। আমরা প্রশ্নতাত্ত্বিক ইতিহাস সম্বলিত পুরাতন বাড়ির ভিডিওর কন্টেন্ট তৈরি করি। চায়ের দোকানদার এই কাকিমা এই কথাটি শুনে আমাদের একটা ঠিকানা দেন। তিনি যে ঠিকানাটা দিয়েছিলেন সেটি হচ্ছে যশোর জেলার কেশবপুরের পাজিয়া গ্রাম। এই পাজিয়া গ্রামে নাকি প্রশ্নতাত্ত্বিক ইতিহাস জড়িত অনেক ইমারত আছে। ওনার কাছ থেকে ঠিকানা নিয়েই আমরা কেশবপুরের উদ্দেশ্যে রওনা দিই। তো আমরা আসলে 25 কিলোমিটার অতিবাহিত করে এই কেশবপুরে এসে পৌঁছাইছি। আমরা এখন আছি কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে। যেহেতু আমরা সকালে বের হয়েছি, এখন বাজে বেলা 3টা, এই জন্য কেশবপুর বাজারের এক হোটেল থেকে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বন্ধুরা, আমরা যখন কেশবপুর পাজিয়া মাদারডাঙ্গায় পৌঁছাই, তখন চোখের সামনে পড়ে এমন বিশাল বড় এক ইমারত। অবশ্য এটি মাদারডাঙ্গার সনাতনী সম্প্রদায়দের ঐতিহ্যবাহী একটি মন্দির। বন্ধুরা দেখুন, ঐতিহাসিক অনেক পুরাতন একটি ইমারত। 2 তলা এই ইমারতটি দেখে আমার চোখ কপালে উঠে গেছে। আমি ভাবিনি এত পুরানো বাড়ি এখানে এসে পাবো। এই ইমারতের অবকাঠামো দেখুন, এটা 2 তলা বিশিষ্ট ভবন। এখানে অনেকগুলো জানলা আছে এবং ইটগুলো দেখুন। অনায়াসে দেখলে বোঝা যাচ্ছে এই বিল্ডিংগুলো 400-500 বছর আগের হবে। তারপরেও এখানকার স্থানীয় মানুষজনের কাছ থেকে বিস্তারিত জানব। বন্ধুরা দেখুন, এখানে আরও অনেক পুরাতন ইমারত। এখানে দেখতে পাচ্ছি 1-2টি কোনো ইমারত নয়, এটি অবশ্যই 400-500 বছর আগের কোনো ঐতিহাসিক শহর ছিল। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি প্রশ্নতাত্ত্বিক ইতিহাস সম্বলিত পুরাতন ইমারত। দেখুন বন্ধুরা, বাড়িগুলো প্রাচীর দিয়ে ঘেরা, রাজপ্রাসাদে আসলে যেমন থাকে। বাড়ির প্রবেশদ্বার এবং সেই সময়কার সেই দরজা, সেই জানালা দেখুন কতটা ভৌতিক। আমরা যে ইন্ডিয়ান সিরিয়াল হরর সিনেমা দেখে থাকি, সেই হরর সিনেমার ভৌতিক দৃশ্যগুলো এই ধরনের বিল্ডিংয়েই শুটিং করা হয়। তেমনই আসলে এই বিল্ডিংগুলো। দেখুন পাঁচিল কতটা উঁচু এবং অনেক মোটা। আসলে এত জায়গা নিয়ে এই ইমারত, এর ইতিহাস জানতে আমার খুব ইচ্ছে করছে। এই জন্য স্থানীয় লোকজন খুঁজছি, তাদের পাইলে অবশ্যই এই ইতিহাস সম্পর্কে আমি জানবো এবং আপনাদের জানাবো। আমার কাছে যেটা মনে হচ্ছে, এই এলাকাটা আসলে খুবই ভৌতিক। এখানে অনেক জনবসতি কম, লোকজনের দেখাই পাচ্ছি না। দেখুন বন্ধুরা, ভিডিও নিতে নিতে আমি অনেক দূরে চলে এসেছি। আমার মনে হচ্ছে আমি স্বপ্নের জগতে আছি। এখানে আসলে শুধু পুরাতন বিল্ডিং আর পুরাতন বিল্ডিং। এটি মনে হচ্ছে তৎকালীন সময়ে কোনো জমিদারদের রাজকীয় শহর ছিল। দেখুন এই বিল্ডিংগুলো যে প্রাচীর দিয়ে ঘেরা আছে,
এই প্রাচীরের আড় অবশ্যই 20 ইঞ্চি হবে। চুন সুরকি দিয়ে অবশ্য গাঁথা ছিল সেই সময়ে। এটা জমিদার বাড়ি। এই বাড়িটা ছিল প্রথমে সতীশ বসির, জি। পরবর্তীতে সতীশ বসির কাছ থেকে বিষ্ণুপদ ঘোষ এই বাড়ি কিনছিল। জি। এই বিষ্ণুপদ বসির তো এখন এখানে কেউ নাই, সব তো চলে গেছে। বিষ্ণুপদ বসির শরিকের ঘরের সবাই শরিকরা আছে এখানে। এই শরিকরা এখন এটাকে দেখাশোনা করে বা তত্ত্বাবধানে দেখভাল করার জন্য সেই শরিকরাই আছেন। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে এই ধরনের বাড়ি অনেকগুলো আছে। এইটা আসলে একটা মনে হচ্ছে যেন শহর ছিল তৎকালীন সময়ে এই জায়গাটা। এইটা জমিদার লেভেলে সবাই ছিল এখানে। আচ্ছা, এখানে সব জমিদারের বসবাস ছিল। আচ্ছা, এই বাড়িটা আসলে এই বাড়িগুলো কত বছর আগের আপনার মনে হয়? আনুমানিক ব্রিটিশ 57 ব্রিটিশ পিরিয়ডের সময় 57-58 মনে হয় হবে। তার মানে আপনার 1 থেকে 150 বছর আগের হবে। না না, প্রায় 300 মতো, প্রায় 300 বছর আগে। কিন্তু এটা ওই আপনি আমার মন্দিরেই গেলে পাবেন, ওখানে আমি 8 পুরুষ ধরে একটা কাগজপত্র বের করে 8 পুরুষ, তার মানে তারও আগে আছে। আচ্ছা আচ্ছা, ওই 8 পুরুষ ধরে দিছিলাম, তাই 1760 দিছিলাম আনুমানিক। আচ্ছা, এই কিন্তু সব ওই কোড়ে বর্গার বাড়ি। কুড়ে বর্গার? হ্যাঁ, কোড়ে। যেমন এই বাড়ি আমার বাড়ি নিজে দেখতে পারেন এখানে এসে ঘরে। এদের কোড়ে সব, এটা প্রতিটা ঘরে 6টা করে কোড়ে আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই দেখেন। জি। ও আচ্ছা, এই যে কাঠের পাটাতন দিয়ে তার উপরে চুন সুরকি দিয়ে যে ছাদ করা সেইগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে আপনার এই বাড়িটা আগের সেই বাড়ি। বন্ধুরা দেখুন, এর আগে অনেকগুলো বাড়ি আপনাদেরকে দেখিয়েছি, অনেক পুরাতন বাড়ি। তো সেই বাড়ির মতোই আসলে এই বাড়িটিও কাঠের পাটাতন দিয়ে তার উপরে চুন সুরকি দিয়ে আসলে ছাদ দেয়া। এই বাড়িটি অবশ্য পুনরায় সংস্কার করা হয়েছে। এই বাড়িটির দেয়াল আসলে নতুন করে প্লাস্টার করা হয়েছে, কিন্তু এই যে ছাদের যে শাল কাঠের যে পাটাতন, সেই পাটাতন এখনও আছে এবং সেইভাবে ছাদটি অক্ষত আছে। জি, এই যে উনি দেখাচ্ছে যে 35 ইঞ্চি চওড়া। এটা 35 ইঞ্চি চওড়া। অবশ্যই এটা সংস্কার করার কারণে বোঝাই যাচ্ছে না যে আগের সেই বিল্ডিং এগুলো। চুন সুরকি দেওয়া যে ছাদ, তার উপরে নতুন করে আবার সিমেন্ট বালি দিয়ে সংস্কার করা হয়েছে। আচ্ছা, এই যে কাঠগুলো কি কাঠ ছিল? শাল কাঠ দিয়ে তৈরি করা, এই জন্য কিছু নষ্ট হয়নি। আর এই যে দরজাগুলো তো সেই সময়কার, তাই না? হ্যাঁ, ও আগে তো। জি, এই যে সেই দরজা, সেই শাল কাঠের তৈরি সেই দরজা এখনো মানে এইসব কাঠগুলো ঘুনে খায় না, পোকাই খায় না, এইভাবে অক্ষত আছে। এই যে এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে দেয়ালে সেই সময় এইভাবে আলমারি বানানো থাকতো বিভিন্ন জিনিসপত্র রাখার জন্যে, দেয়ালের সাথে আলমারি। তো বন্ধুরা আপনাদেরকে দেখাই, দেখুন আসলে উনি বলছেন, আমার এই দাদা বলছেন এটা 3 থেকে 400 বছর আগের এই বিল্ডিংটা। তো এই বিল্ডিংয়ের আসলে এই যে এখানে সেই সময়কার দেখুন, এই যে রড, এই যে জ্বালানার যে আসলে কি কাঠ বলছেন, এটা শাল কাঠ দিয়ে তৈরি করা সেই সময় এই যে জ্বালানা, অবশ্য এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে বলে নষ্ট হয়ে গেছে অনেকটা। আর যেহেতু 400 বছর হতে গেল, যার কারণে বিল্ডিংটা অনেকটা ভঙ্গুর। তবে এই যে ইটগুলো দেখলে বোঝা যায়, 2 ইঞ্চি মাপের একটা ইট, পাতলা ইট, এই ইটের কারণেই বোঝা যায় এটা 3 থেকে 400 বছর আগের এই বিল্ডিংটি। দেখুন এখানে অবশ্য একটা পরবর্তীতে অবশ্য হয়তো বাথরুম বানানো ছিল এই বিল্ডিংয়ের সাথেই, যিনারা আসলে বসবাস করতেন তাদের ব্যবহারের উপযোগীর জন্য এখানে বাথরুম করা হয়েছিল। তাছাড়া বিল্ডিংটি দেখুন, এটা আসলে 2 তলা, অনেকটা উঁচু 2 তলা বিল্ডিং। অবশ্য এর গায়ে উপরে অনেক গাছগাছালি হয়ে গেছে, কারণ বিল্ডিংটা এখন পরিত্যক্ত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে
এই দেখুন আচ্ছা এখানে দেখায় এই যে এটা সামনের স্পেস, এটা সদর। এখানে উনি বলছে এখানে এই যে সামনে আরও একটা বিল্ডিং ছিল, তবে সেটা আসলে ভাঙা হয়েছে। তো সেই বিল্ডিংয়ের কিছু অবকাঠামো এই যে এখানে আছে প্রাচীরের সাথে, এই যে প্রাচীর আছে, প্রাচীরের সাথে এই অবকাঠামো আছে এখানে। এখানে দেখলে বোঝা যায়, দেখুন বিল্ডিংয়ের সাথেই বিভিন্ন ধরনের আসলে কুদলি আকারের তৈরি করা বড় বড় করে, অবশ্য দরজার মতো দেখতে। এইটাও আসলে একটা বিল্ডিং ছিল। আর এই যে মূল যে বিল্ডিংটি সেটি হচ্ছে অবশ্য নিরাপত্তাজনিত কারণে বিল্ডিংয়ের ভিতরে যেতে পারছি না। বিল্ডিংটা অবশ্য ভঙ্গুর এবং সাপ পোকড়ের ভয় আছে, যার কারণে ওদিকে যাচ্ছি না। তো আপনাদের দূর থেকে দেখাই, সামনে দেখুন কতটা জ্বালানা, পরপর অনেকগুলো জ্বালানা, এবং সামনে অনেকগুলো দরজা, নিচে অনেকগুলো দরজা আর উপরে অনেকগুলো জ্বালানা। এখানে আসলে পরিত্যক্ত অবস্থা, এর ভিতরে আসলে ঢোকা ঠিক হবে না। এই যে এটাও আসলে দেখতে পাচ্ছি যে ওই যে কাঠের পাটাতন দিয়ে আসলে সেই ছাদ তৈরি করা সেই সময়। এর ভিতরে আসলে অনেকটা ভুতুড়ে অবস্থা, অন্ধকার, মানে অন্ধকারে কিছু দেখা যায় না, এমন একটা অবস্থা। আর একটু দেখানোর চেষ্টা করি। দেখুন এখানে এই যে দেখুন কি অবস্থা। এর ভিতরে মানে ঢুকলেও গার ভিতরে ছমছম করছে। তবু আপনাদের দেখানোর জন্য ভিতরে ঢুকলাম। দেখুন এর ভিতরটা কেমন যেন একটা শান্ত আবহাওয়ার ভিতরে। আসলে সেই সময়ে এইভাবে নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ে এখানকে যারা জমিদার বসবাস করতেন তিনারা। না ভেতরে যাব না। দেখুন কারুকার্যগুলো কত সুন্দর কাটনি করে সেই সময়ে এইভাবে দরজার স্পেস তৈরি করা ছিল। সামনের পাট এটা অনেকটা রাজকীয়ভাবে কাটনি করে তৈরি করা ছিল। ইটগুলো দেখলে বোঝা যায় একেবারে ছোট ছোট ইট। এখানে আসলে পরিত্যক্ত অবস্থা, এর ভিতরে আসলে ঢোকা ঠিক হবে না। এই যে এটাও আসলে দেখতে পাচ্ছি যে কাঠের পাটাতন দিয়ে আসলে সেই ছাদ তৈরি করা সেই সময়। এর ভিতরে আসলে অনেকটা ভুতুড়ে অবস্থা, অন্ধকার, মানে অন্ধকারে কিছু দেখা যায় না, এমন একটা অবস্থা। দেখেন বন্ধুরা, আসলে যে ভয়টা পাচ্ছিলাম, এখানে অবশ্যই এই পরিত্যক্ত বাড়িতে সাপ আছে। তার প্রমাণ হচ্ছে এখানে যে সাপের খোরস, এই সাপের খোরস এখানে ছিঁড়েছে। অবশ্যই আশেপাশে বা এই বিল্ডিং এর ভিতরে এইদিকে সাপের অবশ্যই আস্তানা, যার কারণে এখানে নিরাপত্তা নেই। আমরা আসলে ভিডিও যে নিচ্ছি এইভাবে নেওয়া ঠিক হচ্ছে না, আমরা এখান থেকে চলে যাই। ওখানে আওয়াজ হচ্ছে অবশ্য কিছু আছে। বন্ধুরা, আমরা বিল্ডিং থেকে বের হয়ে এলাম, কারণ ওখানে পরিত্যক্ত অবস্থা এবং অনেক আগাছা গাছপালা, ময়লা আবর্জনার স্তূপ, সেই কারণে সাপ পোকড়ের ভয় তো আছেই, এবং সেই সাথে শান্ত পরিবেশ, নিঃশব্দ এলাকা। আমরা একসাথে 4-5 জন আছি, তারপরেও গা ছমছম করছিল।
আসলে আপনারা ভিডিওটা সহজে দেখছেন, কিন্তু ভিডিওটা নেওয়া অতটা সহজ ছিল না। আমার দেখা শ্রেষ্ঠ জমিদার বাড়ির মধ্যে এই বাড়িগুলো অন্যতম। আমরা কন্টেন্ট তৈরি করার জন্য এই ধরনের জমিদার বাড়ি এবং ইমারত খুঁজে বেড়াই, কিন্তু কেশবপুর পাজিয়া মাদারডাঙ্গা গ্রামে এতগুলো জমিদার বাড়ি আছে এর আগে কখনোই জানতাম না। আমার দেখা দৃষ্টিতে এটা শুধু জমিদার বাড়ি নয়, এটা জমিদারদের অট্টালিকা এবং শহর। এই পাজিয়া মাদারডাঙ্গার জমিদারদের সম্পর্কে আরও যা জানতে পেরেছি, সেই সময়ে এই জমিদারদের শহরে সকল ধরনের সুব্যবস্থা ছিল। এখানে ছিল শিক্ষালয়, ধর্মীয় উপাসনালয়, ছিল জমিদারদের পারিবারিক চিকিৎসা ব্যবস্থা। বন্ধুরা, কেশবপুর পাজিয়া গ্রামে এই ধরনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আরও অনেক আছে, কিন্তু সময় স্বল্পতার কারণে সব বিল্ডিংগুলোর ভিডিও নেওয়া সম্ভব হয়নি। তবে আপনাদের কাছ থেকে যদি রেসপন্স পাই, পরবর্তীতে এলাকার ইতিহাস সম্বলিত পূর্ণাঙ্গ একটি ডকুমেন্টারি তৈরি করব। বন্ধুরা, অনেক পুরাতন একটি মন্দির। এই মন্দিরের গায়ে আসলে লেখা আছে পাজিয়া বসুপাড়া পূজা মন্দির। তো এখানে আসলে স্থাপিত হয়েছে, এটা দেখানো হচ্ছে 1760 ইংরাজি। তো আসলে সেই সময় নির্মিত এটা। এই বিল্ডিংটা দেখলেও বুঝতে পারবেন। অবশ্য দাদা বলছেন, এখানকার যে স্থানীয় দাদা, এখানের যিনি দায়িত্বে আছেন, এই দাদা বলছেন এটা তারও আগের, কিন্তু 1760 আনুমানিক তিনি দিয়ে রেখেছেন। তো এই বিল্ডিংটা আসলে দেখুন কত উঁচু। উনি বলছেন এখানে সকল ধরনের পূজা পার্বণ তিনারা করে থাকেন এইখানেই। 12 মাসে 13 পার্বণ, মানে 12 মাসের যে 13 পূজা আছে, সকল ধরনের পূজা পার্বণ এই জায়গায় অনুষ্ঠিত করে থাকেন তিনারা। যে আসলে শুধু মন্দির না, এই মন্দিরের সাথেই এই যে প্রাচীর, এই প্রাচীরটাও সেই সময়কার। এটাও সেই, এটা 20 ইঞ্চি, এটা 20 ইঞ্চি হবে। এটা আরো মোটা, আরো চাকা। দেখেন কাঠ দিয়ে তৈরি হয়েছে। এই দেখুন, এখানে বলছে যে কাঠ দিয়ে, সেই সময় আসলে কাঠের পাটাতন দিয়ে আসলে এই গেটটি নির্মাণ ছিল। গেটটি যে ধরে রাখবে, উপরের অবকাঠামো ধরে রাখবে, সেই কারণে নিচেই শাল কাঠের পাটাতন দিয়ে আসলে এটা তৈরি করা ছিল। এখন অবশ্য অনেকটা নষ্ট হয়ে গেছে, কারণ ভাবা যায় এই সবগুলো 3 থেকে 400 বছর আগে নির্মিত হয়েছে। এই যে এখান থেকে আসলে, এখানে দেখছি একটা কুদলি বানানো আছে, হ্যাঁ, অবশ্যই এখানে কিছু রাখার জন্য। আর এই যে এখানে যে দেয়ালটা আপনারা দেখুন 35 ইঞ্চি স্পেস, আর কত পুরু। নাম জয়দেব মিত্র। জি। আমার গ্রাম পাজিয়া মাদারডাঙ্গা, জি। আর পোস্ট অফিস পাজিয়া, থানা কেশবপুর, জেলা যশোর। বন্ধুরা, এটা যশোর জেলার কেশবপুর থানার পাজিয়া গ্রাম। এই পাজিয়া গ্রাম পূর্বপাড়ায় আসলে এইগুলো অবস্থিত। এই যে বিভিন্ন পুরাতন বাড়ি দেখালাম, এই মন্দিরটা দেখালাম, এইটা আসলে এই জায়গায় অবস্থিত। দুই থেকে 300 বা 400 বছর আগের বাড়িগুলো। তো এই বাড়িগুলোতে আসলে তৎকালীন সময়ে কারা বসবাস করতেন? আমাদের পরিবারেরা বসবাস করত, আমাদের শরিকগরেরা সব। জি। আসলে তিনারা কি ছিলেন? জমিদার ছিলেন। ঠিক আছে। এটা আসলে আমরা যে কথা শুনি, বাবুদের বাড়ি। এই সেই বাবুদের বাড়ি। এক সময় এখানে পোস্ট অফিস ছিল, এক সময় এখানে ডাক্তারখানা ছিল সরকারি। ধন্যবাদ। তো বন্ধুরা, আসলে এই দাদা যেটা বলছেন যে এখানে আসলে তৎকালীন সময়ে তিনার গোষ্ঠীগাতিরা বসবাস করতেন এই সব পুরাতন বিল্ডিংয়ে। তিনারা আসলে ছিলেন এই এলাকার ধনাঢ্য ব্যক্তি, এক কথায় জমিদার। তো এই জমিদারদের আসলে এখানে এই যে পূজা স্থান ছিল, এই জায়গায় তারা পূজা করতেন, আরাধনা করতেন। অনেক দেবদেবী তারা এই জায়গায় আরাধনা করতেন, এবং এখনও প্রচলিত আছে, এখনও অব্যাহত আছে সেই পূজা। 12 মাসের 13 পূজা তারা এখানেই করে থাকেন। তো আপনাদেরকে সেটাই দেখালাম। এখানে আসলে দেখুন, যেহেতু এটা 1760 আনুমানিক দেওয়া হয়েছে, তারপরেও অনেক আগের বলছেন এই বিল্ডিংটা। দেখুন আসলে সেই সময় কত সুন্দর কারুকার্য করে এই বিল্ডিংগুলো তৈরি করা ছিল। নিচে আসলে কত সুন্দর কারুকার্য করা দেখুন।
বিল্ডিংটি অনেক উঁচু করে তৈরি করা আর কারুকার্য সজ্জিত। অবশ্য বিল্ডিংটি সিসি ক্যামেরার আওতাধীন আছে। এর ভিতরে আসলে পূজা অর্চনা করা হয়। বন্ধুরা, স্থানীয়দের কাছ থেকে এই পুরাতন ইমারত সম্পর্কে যেটা জানতে পেরেছি, এই বাড়িটি নাকি ছিল বিখ্যাত যাত্রা অভিনেতা বিরাজ ভট্টাচার্যের বাসভবন। তৎকালীন সময়ে এই বাড়ি থেকেই নাকি তিনি বিভিন্ন জায়গায় যাত্রা অভিনয় করতে যেতেন। আজ কালের পরিক্রমায় সেই বিরাজ ভট্টাচার্য নাই, কিন্তু তার বাড়িটি পড়ে আছে পরিত্যক্ত হয়ে। বন্ধুরা, আমাদের সময় স্বল্পতার কারণে এই জায়গার পূর্ণাঙ্গ ইতিহাস জানা হয়নি। এই জায়গার সঠিক ইতিহাস আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং এই ধরনের প্রশ্নতাত্ত্বিক ইতিহাস জড়ানো পুরাতন ইমারত সম্পর্কে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেই স্থানে গিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস এবং পুরাতন ইমারতের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে পুরাতন বাড়ি, এখানে আসলে কারা বসবাস করতেন? ঠাকুররা বসবাস করতো, মানে বাবুরা বলা হয়। হ্যাঁ, বাবুরা মানে ওরা ভট্টাচার্য ছিল, পূজা পুরোহিত ছিল, পূজা করতো আর কি। ও আচ্ছা। ঠাকুর, এই ঠাকুরদের বাড়ি বানায় নিয়ে তারপর জমিদাররা বাড়ি বানায়। ও আচ্ছা, প্রথমে ঠাকুরদের বাড়ি বানায়, মনিবীর বাড়ি বানাইয়ে তারপরে এই পাঁচার জমিদাররা বাড়ি বানায়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল বাতিন। ও আচ্ছা, মানে এখন আপনি বসবাস করেন এখানে? আমরা এক্সচেঞ্জ সূত্রে আছি, বিনিময় সূত্রে। বিনিময় করে আপনারা এই বাড়িগুলো পেয়েছেন? আচ্ছা, তো এই বাড়ি তো সেই পুরাতন বাড়ি, কিন্তু সংস্কার করে এরকম সুন্দর করেছেন, তাই না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে। তো আসলে বন্ধুরা দেখুন যে এই বাড়িটা আসলে কত সুন্দর করে সংস্কার করা হয়েছে। এখন বাড়িটা ওই পুরানো বাড়ির মতোই ছিল, কিন্তু সংস্কার করার পরে এত সুন্দর দেখাচ্ছে। অবশ্যই বাড়িগুলো একটু দেখাই। এখানে যে লোহার পাটাতন এবং সেই সময় শাল কাঠ, সম্ভবত শাল কাঠের যে পাটাতন, তাই দিয়ে আসলে সেই চুন সুরকির ছাদ। অবশ্যই এগুলো সংস্কার করে সুন্দর করেছেন এখনকার আসলে বর্তমান মালিক। এই যে বাড়িগুলো আসলে সেই সময় আসলে পাটাতন দিয়ে তৈরি করা ছিল। এই জানলাগুলো সেই সময়কার, তাই না? বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ধরনের ভিডিও পেতে উলাশীগ্রাম ফেসবুক পেজে ফলো এবং উলাশীগ্রাম ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।